পরশুরামের এক কথায় বিয়েতে রাজি হয়ে যায় নন্দিনী, অবাক হয়ে যায় সত্যজিৎ মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে সত্যজিৎ মুখার্জি পরশুরামের কাছে হাত জোড় করে ক্ষমা চায় আর বলতে থাকে যে বাবা, আমি তোমার কাছে একটা আবদার করছি, তুমি আবদারটা রাখবে। এই আবদারটা আমার, প্লিজ পূরণ করো তুমি। আর তখনই আরো বলতে থাকে যে আমি এই বৃদ্ধ হয়ে তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি এই বাড়ির জামাই, তুমি আমার জামাই, তাই আমি তোমার কাছে এতটুকু আবদার রাখতেই পারি। আমি তো কখনো তোমার কাছে কিছু চাইনি। এই কথাটা আমি তোমাকে আজকে বলছি। আমি তোমার কাছে কখনো কিছু চাইনি, কিন্তু আজকে আজকে কিছু একটা চাইছি, তুমি প্লিজ বারণ করো না। তখনই কথাটা শুনে দেখা যাবে পরশুরাম অবাক হয়ে যায়। পরশুরাম দোটানায় পড়ে গেলেও মনে মনে বলতে থাকে, আমি কি করব? আমার তো কোনো কিছু করার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। আমি উনি যেভাবে কথাগুলো বলছেন, এরপরেও আমি কোনোভাবে ওনার কথাগুলো রাখতে পারছি না। এরপর দেখা যাবে সত্যজিৎ মুখার্জি বলছে যে আমি তোমার পিতার সমতুল্য, তোমার পিতার মতো। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি আমার এই আবদারটা ফিরিয়ে দিও না। কারণ আমার মেয়েটার অনেক কষ্ট পেয়েছে। আমি চাই না যে আমার মেয়েটা আর কোনো কষ্ট পাক। আমার মেয়েটার কোনো কষ্ট আমি মেনে নিতে পারবো না। এই কথা শুনে তখন দেখা যাবে যে দীপালি বলতে থাকে যে প্লিজ তুমি এভাবে কেন জামাইয়ের কাছে কথাগুলো বলছো? আমি তো বুঝতে পারছি না জামাইয়ের কাছে এগুলো কথা বলার কি মানে আছে। তখনই দেখা যাবে সত্যজিৎ মুখার্জি বলতে থাকে যে ওর জানার অধিকার আছে, তাই ওকে বলছি, এসব ওর জানাটার দরকার। ও এই বাড়ির জামাই, তাই ওকে জানতেই হবে। তো জানতে পারে না, তাই না? এরপর দেখা যাবে যে সত্যজিৎ মুখার্জি পরশুরামের সামনে হাত জোড় করে বলতে থাকে যে আমি তো তোমার পিতার সমতুল্য, তাই না? তুমি আমার কথা নিশ্চয়ই ফেরাবে না। জানি তুমি আমার কথাটা ফেলতে পারবে না, তাই তুমি আমাকে সাহায্য অবশ্যই করবে। আমার আমার বিশ্বাস যে এ কথা শুনে তখন দেখা যাবে যে পরশুরাম সত্যজিতের মুখার্জির হাত ধরে বলতে থাকে যে হ্যাঁ, আমি আপনাকে সাহায্য করতে পারবো। চিন্তা করবেন না আপনি আপনি চিন্তা করবেন না, আমি চেষ্টা করব। হ্যাঁ, আমি অবশ্যই চেষ্টা করব। একদম ভাববেন না আপনি, প্লিজ। এরকম ভাবে আপনি ভেঙে পড়বেন না। এরকম ভাবে ভেঙে পড়লে আমিও তো নিজেকে বুঝতে পারবো না যে আমি কি করব। এরপর দেখা যাবে যে কথা শুনে পরশুরামে বলতে থাকে যে এখন আমি আসতে পারি। আর তখনই সত্যজিৎ মুখার্জি বলে আমার মেয়েটা খুব কষ্ট পেয়েছিল, মানসিকভাবে ভেঙে পড়েছিল, তাই আর কখনো কখনো কোনো দিন বিয়ে কথা ভাবেনি পর্যন্ত। কিন্তু আমি বুঝতে পারছি যে ওকে ওকে যদি আমি বিয়েটা না দেই, আমি তখন মরে যাব। এই বাড়িতে ওকে নিয়ে অনেক কথা হবে, অনেক সমালোচনা হবে, যেটা আমি কোনোদিনও ভাবিনি। মেনে নিতে পারবো না, সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমি বাবা হয়ে কি করে এটা মেনে নেব বলো তুমি? এরপর দেখা যাবে সত্যজিৎ মুখার্জি পরশুরামকে বলতে থাকে যে আমি তোমার কাছে এতটুকু আবদার রেখেছি, এখন তোমার ব্যাপার। আর এ কথাটা মাথায় রেখো প্লিজ। আমার মেয়েটার যদি বিয়েটা না হয় না, কোনোভাবেই যদি কোনো কারণে বিয়েটা ভেঙে যায়, কিন্তু ভালো হবে না। এ কথাটা মাথায় রেখো। আমার মেয়ের বিয়েটা যদি ভেঙে যায়, তাহলে আমার আরেক রূপ দেখতে পারবে, এই বাড়িতেও ভালো হবে না। তখন আমাকে বলতে এসো না যে আপনার বিহেভ এত খারাপ কেন। কথা শুনে দেখা যাবে যে দীপালি বলতে থাকে তুমি জামাইয়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? জামাইয়ের সঙ্গে এভাবে কথা বলতে পারো না তুমি। এরপর দেখা যাবে পরশুরাম নিচে নেমে আসে, আর নিচে নামতেই তখন ভূমিকা বলে যে কি ব্যাপার, তোমরা কোথায় গিয়েছিলে? খাবার খাবে না? তোমাদের তো খাবার খেতে হবে, তাই না? ওদিকে ভোগ ভোগ নিবেদন করছে, সবাই মিলে খাওয়া দাওয়া করছে, তোমরা খাবে না? আর তখনই দেখা যায় যে পরশুরাম বলে না, আমার খিদে নেই, আমি খাবো না।
আপনি আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, আমার খাবার কোনো ইচ্ছে নেই। তখন এ কথা শুনে তখন দেখা যাবে ভূমিকা বলতে থাকে, জামাই কি দোটানা পড়েছো তুমি? আর আমাদের বাড়ির জামাই যদি দোটানায় পড়ে থাকে তাহলে তাহলে বলতে পারো যে, তখন এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে যে, সেরকম কিছু দোটানায় পড়িনি, কিন্তু দোটানায় ফেলানো হয়েছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। এভাবে যদি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় তবে আমি কি করব? আমি কিভাবে সেটা মেনে নেব আমি তো বুঝতে পারছি না। তখনই দেখা যাবে যে তটিনী বৌমনিকে বলে, ওকে কিছু বলো না প্লিজ, বলো না, কারণ ও এখন মানসিকভাবে অনেকটাই ট্রমায় আছে। ওকে যদি বেশি চাপ দেওয়া হয় তবে ও কষ্ট পাবে। তখন পরশুরাম বলে, আসলে আমি বুঝতে পারছি না যে আমার ঘাড়ে এত বড় একটা দায়িত্ব কেন চাপিয়ে দেওয়া হলো? আমার ঘাড়ে এত বড় একটা বোঝা চাপিয়ে দেওয়ার কারণটা কি সেটাই বুঝতে পারছি না। তখন এই কথা শুনে দেখা যাবে ভূমিকা বলতে থাকে যে, তোমার ঘাড়ে যে দায়িত্বটা বুঝে ঝাপটা চাপিয়ে দেওয়া হয়েছে না, আমরা বুঝতে পারছি কেন, কিন্তু কিন্তু বৃদ্ধ লোকটা খুব আশা নিয়ে তোমার কাছে এই আবদারটা রেখেছে। তুমি প্লিজ আশাটা ভঙ্গ করে দিও না। ওনার কথাটা তুমি রাখো। উনি আবদারটা তোমার কাছে করেছে, সে আবদারটা প্লিজ রাখার চেষ্টা করো। তখনই পরশুরাম বলে, আমি বলেছি, আমি দেখছি, কিন্তু সত্যি আমাকে আমাকে যেভাবে দোটানায় ফেলা হয়েছে এরকম দোটানায় আমি কখনোই পড়িনি। আমাকে এতটা দোটানায় ফেলানো হয়েছে একদম উচিত হয়নি আমার মনে হচ্ছে। এই পরিবার, কারণ আমি কি করব? আমি বুঝতে পারছি না। এই পরিবার তো আমার নয়। আমার সঙ্গে হওয়া অন্যায় প্রতিবাদ করব, নাকি নিজের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ করব? নিজের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ না করে এখন আমি সমস্ত কিছু মেনে নেব, সেটাই বুঝতে পারছি না। এ কথা শুনে দেখা যাবে যে পরশুরাম চলে যায়। ভূমিকা তটিনীকে বলতে থাকে, তটিনী প্লিজ তুমি একটু পরশুরামকে বোঝাও, তুমি বোঝাও, তুমি দেখো। তখনই দেখা যাবে পরশুরাম ফিরে আসলে তখন ভূমিকা বলে, আমি তোমার কাছে রিকোয়েস্ট করব, একটু বোঝার চেষ্টা করো। সমস্ত কিছু যদি তুমি বোঝার চেষ্টা করো তাহলে তবে অবশ্যই হবে। আর যদি তুমি না বুঝতে চাও তবে কোনোটাই কোনোভাবেই সম্ভব নয়। আর তুমি যদি বলো যে আমি বুঝতে পারছি ব্যাপারটা, তবে সবকিছুই সম্ভব হবে। এখন কথা শুনে দেখা যাবে যে তটিনী বলতে থাকে যে, প্লিজ বৌমনি কিছু বলো না ওকে। এখন ও নিজের মধ্যে অনেকটাই দোটানায় পড়ে আছে, যে দোটানা থেকে ও বের করতে হবে। ও অনেকটা কষ্ট পাচ্ছে, যে কষ্টটা কখনো পায়নি। তখন ভূমিকা বলতে থাকে, আমাদের বাড়িতে সবাই একে অপরকে ভালো রাখতে চায়, কিন্তু সবাই এমন একটা চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছে না, কেউ চাইলেও ভালো থাকতে পারছে না। তটিনী প্লিজ তুমি যদি তোমার স্বামীকে বোঝাও তবে তোমার স্বামী অবশ্যই বুঝতে পারবে। তোমার কাছে হাত জোর করে বলছি, আমাদের পরিবারটার মুখে হাসি ফিরিয়ে দাও। তখনই তো দেখা যাবে বৌমনি, মানে তটিনী বলছে, বৌমনি তুমি এভাবে কেন বলছো বলো তো? এভাবে তো বলার কোনো কারণ নেই, এভাবে না বললেও পারো। তখনই দেখা যাবে যে কথা শুনে ভূমিকা বলতে থাকে যে, আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি, তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না তটিনী। আমাদের পরিবারটাকে নিয়ে তোমাকে ভাবতে হবে। পরিবারটার তোমারও, শুধু আমাদের একা নয়। তুমি যদি বুঝতে পারো যে পরিবারটার পাশে দাঁড়াও তবে সমস্ত কিছুই ভালো হবে। এরপর দেখা যাবে যে তটিনী বলে, আমি তো চেষ্টা করছি, আমি ওকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু এটাও তো সত্যি যে ওর ঘাড়ে ব্যাপারটা চাপিয়ে দেওয়া আমাদের একদম ঠিক হলো না। কারণ ও তো নিজের কেসটা অনেক কষ্ট করে লড়ছে, তাই না? ওর সঙ্গে এরকম করে সবকিছু চাপিয়ে দেওয়া একদম ঠিক কাজ করলাম না আমরা। ও বুঝতে পারছে যে ওর বিরুদ্ধে একটা বড়সড় বেআইনি কাজ করা হচ্ছে। এরপর দেখা যাবে পরের দিন সকালবেলা নন্দিনী কোর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। আর তখনই সত্যজিৎ মুখার্জি বলতে থাকে যে, ব্যাপার কি নন্দিনী, কোথায় যাচ্ছ? কোথায় যাওয়া হচ্ছে? তখনই নন্দিনী বলে যে, আমি কোর্টে যাচ্ছি ড্যাড। কেন, কি হয়েছে? তখনই দেখা যাবে যে সত্যজিৎ মুখার্জি বলতে থাকে যে, কেন কোর্টে যাচ্ছ, কেন তুমি? এ কথা শুনে নন্দিনী বলতে থাকে যে, কেন মানে? আমাকে তো কোর্টে যেতেই হবে, তাই না? কোর্টে যাওয়ার তো দরকার। আজকে আজকে
হিয়ারিং আছে। তোমার কি কোনো সমস্যা? এখন তুমি কি বলতে চাইছো? তোমার যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারো। আমি আজকে কোর্টে যাবই। তখনই দেখা যাবে এ কথা শুনে তখন দীপালি বলতে থাকে যে তুমি আজকে কোর্টে যাবে না। আমি যখন বারণ করেছি তো তুমি যেতে পারবে না। তখন বলে এ কথাটা মাথায় রেখো নন্দিনী। নন্দিনী বলে আমি তো যাবই কোর্টে। আমাকে মুভ করতে হবে কোর্টে। আমি এপিআর করব। ওখানে গিয়ে আমাকে ওদের সবাইকে শাস্তি দিতেই হবে। সবাইকে শাস্তি পাইয়ে দেব। আমি কথা দীপালি বলে না বলছি তো তুমি আজকে কোর্টে যাবে না। যাবে না বলেছি যখন যাবে না। আমি এ কথাটা তোমাকে বলছি। তখনই দেখা যাবে নন্দিনী বলে যে ডিসিশন নিয়েছি আমি কোর্টে যাবই, এপিআর করব। পরশুরাম অনেকটা কষ্ট করে এই কেসটা অনেক দূর নিয়ে পৌঁছে এসেছে। এখন যদি আমি না যাই তাহলে আমি কিছুতেই মুখ দেখাতে পারবো না। আর তখন তটিনী বলতে থাকে, নন্দিনী তখন তটিনীকে বলছে আর তুই তটিনী কি করে এইসব কিছু থেকে সমর্থন করছিস বলতো? তখনই দেখা যাবে দীপালি বলতে থাকে যে তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, এবার এভাবে বাড়াবাড়ি করো না। তখনই তটিনী বলে শোন দিদি, তোকে আমি রিকোয়েস্ট করছি যে তুই যাস না, তুই কোনোভাবেই যাস না। কারণ ড্যাডির স্বপ্ন যে তোর নতুন করে একটা ঘটা করে বিয়ে দেবে, আর বিয়েতে তোকে তোর স্বামীর ঘরে পাঠাবে। নিজের সংসারটা সুন্দর করে গুছিয়ে নিয়ে নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নে। অনেক দিন তো গেল যে আর এভাবে একা কতদিন থাকবি বল? দিদি তুই এভাবে না করিস না, এভাবে তুই থাকতে পারবি না দিদি। তোকে আমি বলছি যে এভাবে তুই থাকিস না, আর তোকে হাত জোর করে আমি বলছি। তখনই দেখা যাবে নন্দিনী বলতে থাকে যে আমি দেখে তোকে মানে অবাক হয়ে যাচ্ছি যে তোকে যে আমি কি করে বলি যে তুই তো একটা অকৃতজ্ঞ হয়ে যাচ্ছিস। তোর স্বামীর সঙ্গে তোর এতটা বন্ডিং, তোর স্বামী তোকে এতটা ভালোবাসে, তুই কি করে যে পারিস এরকমটা করতে, আমি সেটাই বুঝতে পারছি না। দীপালি বলে ওদের নিয়ে তোমাদের ভাবতে হবে না, তুমি বরং তোমাকে নিয়ে ভাবো। এরপর দেখা যায় তটিনীকে নন্দিনী বলে আমি শিবপ্রসাদকে ঠকাতে পারবো না। ওকে আমি অনেক অনেক ঠকিয়েছি। আর নয়, আমি বারবার করে বলেছি যে এরকমটা করো না। আমি ওকে বারবার মানে ওর সঙ্গে বেইমানি করেছি, আর বেইমানি করতে পারবো না। এবার আমি ওকে কিছুতেই ঠকাতে পারবো না। এবার আমি ওকে অবশ্যই সাহায্য করব। এ কথা শুনে তটিনী বলে যে চাইছে যে তুই যাতে করে এই বিয়েটা কর, ওই এটা চাইছে। আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় নন্দিনী। আর তটিনী বলছে যে ওই বিয়েটাতে সমর্থন জানিয়েছে। কথা শুনে নন্দিনী অবাক হয়ে তো বলতে থাকে যে তোর বিয়েটা করা প্রয়োজন অনেক অনেক তো দিন পেরিয়ে গেল দিদি, আর কতদিন এভাবে থাকবি বল? এভাবে একা একা থাকবি না। আর তখন বৌমনিও একই কথাই বলতে থাকে, জীবনটা তো সাজিয়ে নিতে হবে, জীবনটা সাজিয়ে নি। আর এভাবে থাকিস না দিদি, জীবনটা গুছিয়ে তোল। আর তারপরে দেখা যাবে না যে এদিকে নন্দিনী বলে যে না, আমি চাই না যে আমার জীবন গোছাতে, আমি আর কিছুতেই চাই না। আমার জীবন তো সেই দিনই এলোমেলো হয়ে গিয়েছে যে আমি যে নিজের জীবনে কোনো গুছিয়ে তুলতে চাইনি। তুই এভাবে আমাকে বলিস না। তখনই তটিনী বলতে থাকে যে কেন দিদি, চাস না? তুই কেন জীবনটা তোর নষ্ট করে দিতে চাস? এখনো সময় আছে যে তুই রাজি হয়ে যা, তোর জীবনটা তুই সুন্দর করে গুছিয়ে নে। নিজের জীবনটা এভাবে কতদিন বলতো, যে এভাবে কতদিন দিন। এরপর দেখা যায় যে এদিকে কথা বলতে থাকে আয়ুষের সাথে পরশুরাম। ঠিক তখনই ফোন করেছে, ফোন করে বলতে থাকে শিবপ্রসাদ ওরা কি বলছে, আমাকে নাকি আজকে দেখতে আসবে। আমি তো কোর্টে যেতে চাই, আজকে তো কেস উঠবে কোর্টে, হিয়ারিং হবে। আর তখন বলে যে আপনি এদিকে চিন্তা করবেন না, এদিকে সবকিছু ঠিক থাকবে। আর তখন বলে তুমি বলছো এই কথা? এরপর দেখা যায় পরশুরাম বলতে থাকে আপনি বিয়েটাতে রাজি হয়ে যান, আর আপনি খুব সুন্দর করে সাজুন, একটা শাড়ি পরুন, আপনাকে তটিনী খুব সুন্দর করে সাজিয়ে দিবে। আর বলে যে আমি যে এই কেসটাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, আমি তোমাকে কিছুতেই ঠকাতে পারবো না। তখন বলে আপনি চিন্তা করবেন না। এরপর দেখা যায় যে সমর্থন দেয়, সত্যি পরশুরাম সমর্থন দেয়। এরপর পরশুরামের কথা শুনে তো নিজেই অবাক হয়ে যায় নন্দিনী তখন বলে আপনি একটা কাজ করুন, আপনি ফোনটা তটিনীকে দিন। আর তখন নন্দিনী দেখা যায় ফোনটা নিয়ে তটিনীকে
তটিনীকে দেয়। তটিনীকে তখন বলতে থাকে যে তুমি তুমি ওনাকে সুন্দর করে সাজিয়ে দিবে, ঠিক আছে? আর তখনই বলে ঠিক আছে, হ্যাঁ আমি সুন্দর করে সাজিয়ে দিব। এরপর তটিনী আরো অনেক কথাই বলছে। তটিনী তখন বলতে থাকে যে আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো, তুমি আমার পরিবারের জন্য এত কিছু করেছো, তোমাকে এই পরিবার কি দিয়েছে, এত অপমান এত কিছু দিয়েছে এই পরিবার, তারপরেও তুমি এই পরিবারকে তুমি সমর্থন করেছো, তোমার এত বড় একটা ত্যাগ করেছো তুমি, কিনা আজকে তাদের কথায় কোর্টে এই কেসটা উঠতে দাওনি, তুমি অনেক সাহায্য করেছো আমাদের, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক। এই বলে বলতে থাকে আমি না তোমার কাছে খুবই গর্বিত, তোমাকে নিয়ে আমি খুবই গর্বিত। আর তখন এই কথা শুনে পরশুরাম বলতে থাকে যে হ্যাঁ বুঝতে পেরেছি, সবকিছুই ঠিকঠাক থাকবে একটা দিন তো। আর তখন বলতে থাকে যে ম্যানেজ করে নিব, আমার কাছে একজন বাবার মতোই একজন কিছু চেয়েছে, আমি সেটা দিতে পারবো না। আর সেটা যদি আমি না করি তাহলে আমি আমি যে তাদের কাছে মুখ দেখাতে পারবো না। আরো অনেক কথাই বলতে থাকে। আর তখন এদিকে সত্যজিৎ মুখার্জি সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। সত্যজিৎ মুখার্জি পরশুরামের কথা শুনে আর পরশুরাম যে তার কথাটা রেখেছে এর জন্য খুব খুশি হয়ে যায়, আর তখন তাকে কৃতজ্ঞতা জানায়। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ।